আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পবিত্র রমজানে সবাই বাড়িতে ভালো আছো এবং আমরা আশা করি তোমরা ভালো থাকো। তো তারপরে আজকে আমাদের যে আলোচনা বিষয়, এটা তোমাদের রাসায়নিক বিক্রিয়া। তো এই অধ্যায় থেকে তোমরা এই পাঠ শেষে যেটা অর্জন করতে পারবে তা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করতে যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার তা হচ্ছে যে মৌলের প্রতীক। এক নম্বর হচ্ছে মৌলের প্রতীক, তারপরে যোজনী, মৌলের যোজনী, মৌলের যোজনী, মৌল এবং যৌগের সংকেত, মৌল ও যৌগের সংকেত, বিক্রিয়ার শ্রেণীবিভাগ, বিক্রিয়ার শ্রেণীবিভাগ। এই বিষয়গুলো এখন আমরা পুরোপুরিভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি তোমরা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনলে তোমাদের অনেক উপকারে আসবে। তো প্রথমে প্রতীক কি সে বিষয়টা আমাদের জানা দরকার। প্রতীক হচ্ছে মৌলিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। মৌলগুলো পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক। তো এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। কতগুলো? 118টি তোমরা জানো। সেই এক একটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রতীক। তো সাধারণত ইংরেজি নামের আদি অক্ষরকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যেমন হাইড্রোজেন H, অক্সিজেন ও এই ইংরেজি নামের আদি অক্ষরগুলো প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এই আবিষ্কৃত মৌলের সংখ্যা যখন বাড়তে লাগলো তখন দেখা গেল যে কিছু কিছু মৌলের আদি অক্ষর 1, এই সংখ্যাটা যখন হতে লাগলো, ঠিক ওই মৌলটি উচ্চারণ করতে যে অক্ষরটি স্পষ্ট বলে প্রতীয়মান হয় তখন তার ডানে সেই স্পষ্ট যে উচ্চারিত বর্ণটি প্রতীক হিসাবে আসে। যেমন কার্বন, সি, ক্লোরিন, সিএল, ক্রোমিয়াম, সিআর, ক্যাডমিয়াম, সিডি। তো এরকম ভাবে এই প্রতীকগুলো আমাদের শুরু হয়ে গেল। কিন্তু এর পরেও
দেখা গেল যে কিছু কিছু মৌল যেগুলো সাধারণত ল্যাটিন দেশ যেহেতু সমৃদ্ধ, ওই সময় বিজ্ঞানে সমৃদ্ধ ছিল, কিছু কিছু সেই মৌলের ল্যাটিন নাম থেকেও সেই প্রতীকগুলো এরপরে চলে আসলো। যেমন লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। যেমন লৌহ, লোহা, লোহা এর ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। ফেরাম এর এপি। সোডিয়াম, সোডিয়াম ল্যাটিন নাম হচ্ছে নাইট্রিয়াম। এইরকম ভাবে ল্যাটিন নাম থেকেও এই প্রতীকগুলো আসলো। যেমন মার্কারি, মার্কারি হাইড্রোজাইরিয়াম, হাইড্রোজাইরিয়াম এই জি। তো এরকম ভাবে আসলো। তো এরপরে আবার কিছু কিছু মৌল যেগুলো দেখা গেছে যে বিজ্ঞানীদের আবিষ্কৃত, যে সমস্ত বিজ্ঞানীরা এই মৌলগুলো তারা করছে, তাদের এই মাতৃভূমি এদের নামের সাথে কিছু সংযুক্ত হয়েছে। যেমন আমাদের পোল্যান্ডের বিজ্ঞানের পোলোনিয়াম, এরকম ভাবে কিছু দেশে থেকেও এই প্রতীকগুলো আসছে। তো এখন এই আশা করি তোমরা এই প্রতীকগুলো সমস্ত কিছু আয়ত্ত করতে পারছো, এবং এগুলো তোমরা সুন্দরভাবে এগুলো আরো বেশি বেশি করে বই থেকে এগুলো তোমরা আয়ত্ত করে ফেলবে। এখন এই প্রতীক গুলো থেকে এখন আমাদের সংকেত লেখা এই কৌশলগুলো অর্জন কিভাবে করতে হয় সেটা আমরা তুলে ধরছি। তো এখন এই সংকেত লেখার যে ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, তো সংকেত লেখার কৌশল, সংকেত লেখার কৌশল। প্রথমে যে সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। মৌলিক বা যৌগিক পদার্থের অণুর পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ। তো এখন সংকেত লেখার ক্ষেত্রে যেটা আমাদের প্রথমে জানতে হবে যে মৌলগুলোর যদি মৌলিক সংকেত হয় তাহলে যে সমস্ত মৌলগুলোর দুইয়ের অধিক পরমাণু দ্বারা গঠিত তাদের প্রতীক এবং সংকেত একই হয়। যেমন সোডিয়াম, যেমন Na, আয়রন, Fe, এরকম ভাবে। কিন্তু যখন যৌগিক সংকেত হবে তখন আগে আমাদের যে যে মৌল বা যৌগ বা যৌগমূলক যে যে মৌল এবং অথবা যৌগমূলকের সাথে সংযুক্ত হয়ে ওই যৌগটির সৃষ্টি হয়েছে তার প্রতীক আগে সুন্দর এবং বিশুদ্ধভাবে সেটা জানতে হবে। তো প্রথমে আগে আমাদের যে যে মৌল নিয়ে ওই যৌগটি গঠিত তার ক্ষেত্রে যে মৌলটা ইলেকট্রন দাতা তাকে প্রথমে স্থান দিতে হবে এবং গ্রহিতাকে তার ডানে বসাতে হবে। এরপরে আমাদের সেই মৌল বা যৌগমূলকগুলো যোজ্যতা বিনিময় হবে। তো
প্রথমে তাহলে যে কৌশল 1 নম্বর কৌশল হচ্ছে মৌলগুলোর সঠিক সংকেত জানতে হবে। 2 মৌল বা যৌগমূলকের যোজনী জানতে হবে। 3 মৌল বা যৌগমূলকের যোজনী জানতে হবে। তারপর ইলেকট্রন দাতাগুলোকে প্রথমে ইলেকট্রন দাতা মৌলগুলোকে প্রথমে এবং ইলেকট্রন দাতাকে তারপরে এবং ইলেকট্রন দাতাকে তারপর বসাতে হবে। এরপরে মৌল বা যৌগমূলকগুলোর যোজ্যতা বিনিময় হবে। এরপর মৌল বা যৌগমূলকের যোজ্যতা বিনিময় হবে। আশা করি তোমরা এই বিষয়গুলো লিখে ফেলছ। এখন এই বিষয়গুলো দেখো যে কিভাবে এই বিষয়গুলো আমরা এবার দেখো কিভাবে আমরা এই সংকেতগুলো দেখতে পারি। যেমন সোডিয়াম ক্লোরাইড, তো আগে আমরা বলছিলাম যে ইলেকট্রন দাতাকে আগে স্থান দিতে হবে। আর ইলেকট্রন দাতা এগুলো সাধারণত আমরা বেশিরভাগই ইলেকট্রন দাতাগুলো হচ্ছে ধাতু, আর অধাতুর মধ্যে কেবলমাত্র হাইড্রোজেন, এরা হচ্ছে অধাতু। তো এখন ধাতুগুলো চেনার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে যাদের নামে শেষে আম প্রত্যয় আছে এগুলো হলো ধাতু। তাহলে সেই ইলেকট্রন দাতাগুলোকে আগে স্থান দিতে হবে, তারপরে ইলেকট্রন গ্রহীতাকে তারপরে বসাতে হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, ইলেকট্রন দাতা হচ্ছে সোডিয়াম, তার সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, মানে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন এই ক্ষেত্রে আমাদের যোজ্যতা বিনিময় আছে। যেমন সোডিয়ামের এই ক্লোরিনের এখানে যোজনী 1, সোডিয়ামের 1। এখন যখন একই সংখ্যা থাকবে তাহলে বিনিময় করলে যেমন আসে সোডিয়াম 1, ক্লোরিন 1, এই 1 1 থাকলে সাধারণত এগুলো লিখতে হবে না। আচ্ছা, এরপরে যেমন আমরা জিঙ্ক অক্সাইড
তো জিঙ্কের প্রতীক হচ্ছে Zn, এর সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তখন হবে অক্সাইড। আচ্ছা, এখন বলে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এটা যাবে সোডিয়াম, আচ্ছা জিঙ্কের গাড়ি, আর জিঙ্কের হচ্ছে 2, এটা নইলে যখন একই সংখ্যা থাকবে তখন সেটা ভাগ করে সেটাকে কি করতে হবে, সরল সংখ্যা মানে আমাদের ছোট সংখ্যা নিয়ে আসতে হবে। তো যেমন এখন 2 দ্বারা ভাগ করলে, যেমন জিঙ্ক, এই অক্সিজেনের যোজনী আপনার জিঙ্কের গাড়ে আর জিঙ্কের যোজনী 2, এটা গাড়ি গেল। এখন 2 দ্বারা ভাগ করলে এটা পাওয়া যাচ্ছে কত, এই 2 কাটলে হচ্ছে যে 1, এটা 1। আর আমরা তো তোমরা জানো যখন নাকি 1 থাকে তাহলে সেটা আর লিখতে হয় না, কাজে জিঙ্ক অক্সাইড হচ্ছে ZnO। তো এরকম ভাবে এখন আমরা আমাদের নইলে দেখা যাচ্ছে এই সংকেত লিখতে হলে আমাদের নইলে কি মনে রাখতে হবে আগে, যে মৌল বা যৌগ মূলকে যে যোজনী, এগুলো কিন্তু আমাদের পুরোপুরিভাবে এই মনে রাখা দরকার। তো যেহেতু প্রাথমিক অবস্থায় তোমাদের এগুলো এই যে যোজনের চার্ট, এটা তোমাদের যে পাঠ্যপুস্তকে যেটা দেওয়া আছে এটা অনুসরণ করলে তোমাদের চলবে। তো এখানে যেমন একযোজী যেমন আছে হাইড্রোজেন, একযোজী যে মৌলগুলো এগুলো একটু তোমরা তালিকা লিখে নিতে পারো। যেমন একযোজী, এর মধ্যে যেমন হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, এরকম ভাবে। যেমন দ্বিযোজী মৌল, এগুলো যেমন আছে অক্সিজেন, সালফার, ক্যালসিয়াম, বেরিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এইরকম ভাবে। তো এবার ত্রিযোজী, যেমন বোরন, নাইট্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, এরকম ভাবে অ্যালুমিনিয়াম, এই তালিকাগুলো আমাদের তোমাদের যে পাঠ্য বই যেগুলো আছে এগুলো যদি আমরা আরেকটু মনে রাখি তাহলে এই সংকেত লেখাগুলো আশা করি তোমাদের জন্য খুব সহজ হবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা পাঠ্যপুস্তক থেকে এগুলো সুন্দরভাবে তোমরা আয়ত্ত করে নেবে। এরপরে এই যোজনের তালিকাটা কিন্তু তোমাদের অবশ্যই আপাতত মুখস্থই করতে হবে। তো এগুলো ছাড়া কিন্তু সঠিকভাবে সংকেত লেখা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আশা করি তোমরা এটা বাড়িতে আরো সুন্দরভাবে এটাকে আয়ত্ত করে নেবে। তো এর ক্ষেত্রে তো আমরা আরো কিছু সংকেত লেখা আরো দেখো, যেমন আমরা যদি বলি যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, যেমন SO2। তো এক্ষেত্রে তোমরা জানো যে সালফারের যোজনী আছে 2, 4, 6। তো এক্ষেত্রে যদি আমরা এই সালফারের যোজনীর এই ক্ষেত্রে যদি আমরা 4 ধরি আর অক্সিজেন যোজনী তো আমরা যখন 2 ধরবো, তো এখন আমরা কি করব যে এটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে, যেমন 2 দ্বারা যদি এটাকে ভাগ করা যায় তাহলে দেখা যাবে এই যেমন
সালফারের যোজনী এক্ষেত্রে হলো 4 আর অক্সিজেনের যোজনী হলো 2। এখন এদের মধ্যে যোজ্যতার বিনিময় হবে। যোজ্যতার বিনিময় হলে তাহলে কি আসতেছে, তাহলে এই যে যেমন এই অক্সিজেন যোজনী এটার গাড়ি আসলো আর এই সালফারে গেল 4, তাহলে এখন 2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে আসতেছে কি S1O2। তো এখন 1 দেখতে হবে না, কাজে সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে আমাদের এটা SO2। তো এইরকম ভাবে আমরা এই সংকেতগুলো আয়ত্ত করে ফেলবো। আশা করি তোমরা সংকেত লেখা নিয়মগুলো বুঝতে সক্ষম হয়েছো। তো এই সংকেত যদি আমরা শুদ্ধভাবে এগুলো লিখতে না পারি তাহলে কিন্তু রাসায়নিক যে বিক্রিয়ার যে সমীকরণগুলো এগুলো কিন্তু কোনো ক্রমেই আমরা আয়ত্ত করতে সক্ষম হব না। তো এই জন্যে আমরা বাড়িতে এই বিষয়গুলো যথেষ্ট সচেতনতার সঙ্গে আমরা এই সংকেতগুলো যেন বিশুদ্ধভাবে লিখতে পারি সেই চেষ্টা অবশ্যই করব। তো আজকে তো তোমাদের এ পর্যন্তই। তোমরা আশা করি যে তোমরা এটা সুন্দরভাবে বাড়িতে আরেকটু বেশি বেশি করে আয়ত্ত করো। পরবর্তীতে তোমাদেরকে আরো ডিটেলস এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। আশা করি তোমরা এই সময় সবাই বাড়িতে ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।